যাক, এই সুইসাইডের পিছনে আপনি কি বলবেন, মূল কি রয়েছে এত? সুইসাইডের পিছনে আমাকে যখন আমার হাজবেন্ডকে লাস্টলি তার মা চাপ দিয়েছে, মানসিক অত্যাচার করেছে লাস্ট 6 মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। সে তার ছেলেকে ওই বড়লোক বাড়ি দেখে আবার বিয়ে দিবে এরকম সে প্ল্যানিং করেছিল, মেয়ে দেখা বা কিছু। এই যেগুলো আপনি বললেন, এই ঘটনাগুলো যদি সত্যি হয়, এইগুলো কোনো মেয়ে সহ্য করবে? আপনি যেগুলো করেছেন বা তখন তো সে এগুলো করবে না, তাহলে আপনার সাথে কেন করবে? এই যে আমার বাবা গরিব আর তারা ভাবছিল যে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো। আমি তো মুখ বুঝে সহ্য করেছিলাম, বাট তারা ভাবছিল কি আমি, আমার বাবা গরিব জন্য আমি একটা পুতুল, আমি একটা রোবট, আমার কোনো অনুভূতি নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কি, একটা জাস্ট সার্ভেন্ট হিসেবে তারা আমাকে, হয় না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলে নিয়ে আসলো, ওরকম তারা ভাবছিল। আবার শিক্ষিত সুন্দরী সার্ভেন্ট তারা চাইছে। বাকি 2 বউর সাথে এমন করতো? বাকি 2 বউ যে বললাম, আমার মেজো ভাসুরের বউকে সে পায় নাই। মেজো ভাসুর আর আমার বিয়ে পরাপর হয়েছে, সো মেজো ভাসুর আগে থেকে আলাদা আমার বাসায় চলে আসছিল। আর বড় ভাসুরের বউকে পেয়েছি, সে 11 বছর বড় ভাসুরের বউকে অনেক জ্বালাইছে। আমার বড় ভাসুর নিজে বলছে, আমার রেকর্ড আছে ফোনে, আমার রেকর্ড আছে, আমার বড় ভাসুর নিজে বলছে। এখন ফাইনালি আমার ননদ, আমার ভাগ্নে সবাই তার মাকে দোষারোপ করেছে, সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমনই, আমার মা এমনই, তুমি একটু মানায় নাও। আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প চাইছি। আমার ভাগ্নে তন্ময় সাহা, আমার ননদ রমা সাহা, আমার বড় ভাসুর লিটন সাহা, সবার কাছে আমি হেল্প চাইছি যে আমাদেরকে একটু হেল্প করেন। আপনার ভাই তো আমাকে ভালোবাসে, বাট আপনার মা আমাদেরকে সংসার করতে দিচ্ছে না, বোঝান আপনার মাকে, না হলে কিছু একটা করেন, আমাদেরকে একটু স্পেস দেন। তারা হেল্প করে নাই, তারা টোটালি হেল্প করে নাই, তারা সম্পূর্ণটা আমার উপর চাপাই দিছে যে তুমি সহ্য করো। আমার বউ সহ্য করছে 11 বছর। যারা শুরুতে শুনেনি যে আপনার হাজবেন্ডের মৃত্যুর দিন কি হয়েছিল, মানে আপনার শুরুর কথাগুলো যারা শুনেনি, আরেকবার সংক্ষেপে একটু বলুন যে চিঠিটা যে লিখে গেছে আর মৃত্যুর দিন আসলে কি হয়েছিল, যার জন্য ফাইনালি উনি তো এটা ভোগ করছিলেনই, কিন্তু ফাইনালি আমার সিদ্ধান্ত নিল কেন? ফাইনালি সিদ্ধান্ত নিল ওই যে বললাম, আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা লাস্ট 6 মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল। আর আমার হাজবেন্ড তো আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমার হাজবেন্ড আমাকে ছাড়তে চাচ্ছিল না, কারণ সে জানে যে আমার ভালোবাসা তার প্রতি কতটা পবিত্র। আমি তার মুখের দিক তাকায় ঠিক কি স্যাক্রিফাইস করতেছি আমার হাজবেন্ড জানতো, যার কারণে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না। 2 বছর হয়ে গেছে। আমি এখন এইচএসসি পরীক্ষার পর থেকে 24 সালের পর থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায়, তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ, বাট আমার মা তো অনেক, দেখো আমার মা খুব কিরকম মানুষ, খুব রাগী মানুষ, আমার মা খুব খারাপ মানুষ, আমার মা একটা ফ্যাসিস্ট। আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে, আমার সেই টেক্সটটা এখনো পর্যন্ত আছে, হোয়াটসঅ্যাপে আমার টেক্সট আছে। তার মাকে সে ফ্যাসিস্ট বলছে যে আমার মা আমার স্বার্থ ছাড়া, তার মা মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। তা আমার মা তো বুঝেই না যে আমি কিসে সুখে থাকবো, আমার মা শুধু নিজের সুখটাই দেখলো যে সে কিসে সুখে থাকবে, তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে কিনা আমার মা সেটা দেখতেছে না। সুস্মিতা তুমি তো দেখতেছো, তাহলে আমি এই মুহূর্তে বাচ্চা কিভাবে নিব? বাট সে তার কলিগদের জানায় গেছে, তার কলিগ আমাকে পরশুদিন আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজবেন্ডকে প্রশ্ন করে যে বাচ্চা নেওয়ার প্ল্যানিং কি, তখন আমার হাজবেন্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কলিগকে যে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেই, ফরিদপুরে রেখে আসি, সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না। বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে, আমিও চাচ্ছি, কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না। আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে, আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দেই, মানে পলাশ যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলায় করতো। আর ও যেহেতু এত ঊর্ধ্বতন একটা মানে কি বলবো মানে কর্মকর্তা, এত উচ্চপদস্থ, সে যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার প্রমোশনে একটা দাগ পড়ে যাবে। সো দ্যাট সে তার মা, এটা তার মাকে কে বলতে পারে এটা আমি এক্সাক্ট জানি না, কিন্তু তার মা কারোর কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেয়ের ছেড়ে দেয় তাহলে তার ছেলের কোনো চাকরিতে সমস্যা হবে কিনা। তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলের সমস্যা হবে, কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে। সো দ্যাট আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই দিল, যাতে আমি অতিষ্ঠ হয়ে আমি তার ছেলেকে ছেড়ে চলে যাই আমার শাশুড়ি। তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইডাল হয়ে গেলাম। আমি একটা পর্যায়ে এমন হলো, আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম। ওই যে বলেছিলাম আমার হাজবেন্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিল, ওই সেই শুরু।
আমার হাজবেন্ডের বাড়ি দেওয়া থেকে শুরু, আমার শাশুড়ির রাগারাগি। পরবর্তীতে সে আমার হাজবেন্ডকে আরো কয়েকটা কারণ দেখাইলো যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস, মাছের পিস কেটে ছোট করছে। আমার হাজবেন্ড শুনে অবাক, বলে যে না, আমি তো এবার বাজার থেকে মাছের পিসগুলো একটু ছোট করে আনছি, কারণ তো ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল। আমি কলে কথা বলার কারণে মাছ আল্লাহকে বলতে পারি না যে পিসটা একটু বড় করে কাটে। মাছ আল্লাহ নিজের মতো কেটে দিছে। আর একটা মাছ 4.5 কেজি ওজনের একটা রুই মাছ কেটে দিছে। কাটতে কতক্ষণ লাগে যারা বাজারে মাছ কাটে। সো দ্যাট ওই ফোন কলের কারণে আমি মাছের পিসটা এবার ছোট করে চলে আসছে। তো পরে আমার হাজবেন্ড আবার, আমার শাশুড়ি বলতেছে না, আমি তোর বউকে দেখছি, সে রান্নাঘরে বসে মাছ কাটছে। তো পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে যে সুস্মিতা তুমি কি মাছ কাটছো? আমি বললাম যে কি বলো, মাছ কাটবো কেন? কাজের মহিলাকে দিয়ে গেছে না ধুয়ে, কাজের মহিলা মাছ ধুয়ে দিয়ে গেছে, আমি তো তার সামনে প্যাক করে উঠায় রাখছি। আর এই কথাটা আমার শাশুড়ি কেন বলছে? আমার শাশুড়ি কাজের মহিলাকে বলে দিয়েছিল আমাদের বাসায় যে কাজ করে, যে তুমি তোমার মতো মাছ ধুয়ে নিজের মতো প্যাক করে উঠায় রাখবা, আমি আমার মতো বের করে রান্না করব। কারণ কি, সে মাছের বড় বড় পিসগুলা তার ছেলের জন্য উঠে রাখতো আর সে রান্না করে খেয়ে নিত। তার ছেলে তখন অলরেডি অফিসে, সে যে খাচ্ছে সে কিন্তু, তার ছেলে কিন্তু সেটা দেখে নেয়। সে তার নিজে খেয়ে তার ছেলের জন্য বড় পিসগুলো উঠায় রেখে আর যে পিসগুলো থাকতো ওটাকে 4 ভাগ করতো, একটা মাছের পিসকে 4 ভাগ করতো। সে তার ছেলেকে দেখাইতো যে আমাকে 1 পিস দিচ্ছে, ওই 4 ভাগের 1 পিস, আর তার মা 1 পিস খাচ্ছে। মানে ছেলের কাছে প্রুফ করতো যে তোর বউকে যা দিচ্ছে আমিও কিন্তু তাই খাচ্ছি বাবা, তুই কিন্তু আবার কিছু মনে করিস না, তোকে বড় দিচ্ছি কিন্তু তোর বউকে যা দিচ্ছে আমিও তাই খাচ্ছি, তুই আবার ভাবিস না তোর বউকে আমি খাওয়াচ্ছি না। কিন্তু অথচ আমি তাকে কয়েকদিনই ধরছি, রান্নাঘরে আমি গেছি কোনো কাজে ফিল্টার ভরতে বা কিছু, সে দেখতাম যে সে খাচ্ছে। সে বলে কি আমার কাজ করতে করতে খিদা লাগিয়ে গেছে। আমি বললাম না আমার সমস্যা নাই, খান, আমি ভাত দিব আর কয়টা? বলে যে না। এই হচ্ছে আমার শাশুড়ির কাহিনী। এখন সে যে কাজের মহিলাকে বলে গেছে যে আমাকে যেন মাছ ধরতে না দেয়, তাহলে তো আমি দেখে ফেললাম যে মাছের পিস কতটা বড় না ছোট। সে ওইটাই হয়েছে আমার কাল, আমি কেন মাছটা প্যাক করলাম। কাজের মহিলা আমাকে বলছে যে আপু আপনাকে কিন্তু মাছ ধরতে বা দেখতে দিতেই নিষেধ করছে, আমি মাছ ধুয়ে যেন মাছ নিজের মতো উঠায় রেখে যাই, এটা কিন্তু আপনার শাশুড়ি আমাকে বলে দিছে, আপনি কি প্যাক করবেন? আমি বললাম না সমস্যা নাই, আমি যখন স্নান করতে যাবো তো আগে প্যাক করে উঠায় রেখে যাই। এইটা হয়েছে আমার কাল। এটা নিয়ে আমার হাজবেন্ডকে সে ধরছে যে আমি না তোর বউ মাছের পিস ছোট করে ফেলছে। বাট না, কাজের মহিলাকে আমি ফোন দিলাম, আমার হাজবেন্ডকে বললাম যে তুমি কথা বললে দেখো কালকে যখন কাজের মহিলা আসবে। তো কাজের মহিলাও বললো যে না আপু আপনি যা আমার সাথে ছোট ছোট বিষয়ে পারিবারিক সমস্যা থাকলে কিভাবে সে কাজ করবে। আমি এই ঘটনার পর আমি বললাম যে তুমি যদি এই ঘটনার উপর কোনো স্টেপ না নাও আমি বের হচ্ছি বাড়ি থেকে। তো আমি বাড়ি থেকে বের হলাম। সে আমার বের হওয়ার খবর শুনে সে বাসায় চলে আসছে তার অফিস থেকে। এটা কত তারিখের ঘটনা? 6 মে। 6 মের ঘটনা, দুপুর 2:30টার ঘটনা। আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি শুনে সে অফিস থেকে চলে আসছে, যেহেতু অফিস পাশাপাশি ছিল, বাসার পাশাপাশি। এসে সে আমাকে বলতেছে তুমি বের হয়ে যেও না। আমি বললাম আমি বের হবো, তুমি স্টেপ না নিলে আমি বের হবো। বলে আমি আমার মার বিরুদ্ধে কোনো স্টেপ নিবো না। আমি বললাম তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি যাচ্ছি, আমি এখন যে সুইসাইড করবো। সে এটা শুনে আমার পিছন পিছন আসতেছিল আমাকে আটকানোর জন্য আমার হাজবেন্ড, যে তুমি যেও না, না না এটা করো না। তো আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ডকে পিছন দিয়ে ধরছে যে না তুই না খেয়ে বাসা থেকে বেরোতে পারবি না, ওর সাথে যাবি, ও জেনে যায় যাক মরুক গে। আমার শাশুড়ির কথা, যে জেনে যায় যাক মরুক গে, তুই না খেয়ে যাইতে পারবি না, আমি রান্না করছি, তুই এখান থেকে খাবি, আমি খাওয়াই দেবো, তারপরে যাবি। তো আমার হাজবেন্ডও আমার পিছনে না এসে তার মায়ের কথা শুনে সে পাত পেরে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে আসলো। আমি তখন তার অফিসে পৌঁছে গেছি। অফিসে পৌঁছে আমি কিছুক্ষণ পর দেখলাম, কিছুক্ষণ না, সে প্রায় 45 মিনিট পর আসছে তার অফিসে আমার হাজবেন্ড। এসে আমি যখন বললাম, আমি সিঁড়িতে নামতে নামতে, আমাকে লিফটে উঠতে দেয় নাই, আমি সিঁড়িতে নামতে নামতে শুনেছি যে তার মা তাকে বলছে না খেয়ে যেতে পারবি না। যখন আমি বললাম কি তুমি কি সত্যি খেয়ে দিয়ে আসলা, তোমার ওয়াইফ সুইসাইড করতে যাচ্ছে এই কথা শুনেও তোমার মাতৃভক্তি এত যে তুমি তোমার ওয়াইফ মরতে যাচ্ছে, তুমি তারপরে তোমার মায়ের কথা না ফেলে খেয়ে দিয়ে তারপরে তোমার ওয়াইফ মরলো না বাঁচলো সেটা দেখতে আসছো। এই বলে আমি আর কোনো কথা বলি নাই। পরে ওই অফিসের যে বস ছিল, বসের বউ ছিল, তারা আসলো, তাদের সাথে কিছু কথাবার্তা হলো। তাদেরকেও আমার হাজবেন্ড সব ঘটনা খুলে বলছে যে তার মা কতটা পরিমাণে প্রেশার দিচ্ছে, কতটা ফ্যাসিস্ট তার মা, তা সে বাচ্চা নিতে কেন পারতেছে না। সেই অফিসার আর অফিসারের বউকে বলে গেছে, এখনো তারা আছে, আশা করি তারা আমার পাশে আছে, তাদেরকে যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে। আমার হাজবেন্ডের অফিসের বস। নাম 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 বলুন, যার কাছে বলেছিল। কেন কি? সে র‍্যাব 7 CPC 3 কোম্পানি কমান্ডার, চাঁদগাঁও ক্যাম্প। তার কাছে আপনারা খোঁজ নিলে আপনারা জানতে পারবেন আমার হাজবেন্ড কি বলছে না বলছে। তো
এই মুহূর্তে আমার হাজবেন্ড পরে সেই বস আর বসের বউ আমাকে যেহেতু খুব ভালোবাসে বললো যে বোন তুমি একটু থামো, তোমার হাজবেন্ডের তো খুব কষ্ট, বুঝোই তো তোমার শাশুড়ি কিভাবে তোমার হাজবেন্ডকে চাপ দিচ্ছে, তো তুমি না হয় কতদিন আমাদের ক্যাম্পেই থাকো। আমাকে 4 দিনের থাকার ব্যবস্থা করে দিল ওই কোম্পানি কমান্ডার তাদের ক্যাম্পে। তো আমার হাজবেন্ড রাখবে না, বলে যে না এখানে আমি রাখবো না, তুমি আমার সাথে বাসায় চলো, সব ঠিকঠাক হয়ে গেছে যখন বাসায় চলো। আমার সেই কোম্পানি কমান্ডার ভাইয়া আমার হাজবেন্ডকে এটাও বোঝাইলো যে ভাই আপনি আপনার মাকে যে বোঝান যে এই মেয়েটা যে বাসা থেকে বের হয়ে গেছে, এখন যদি এই মেয়েটার কোনো সমস্যা হয় এর দায় কিন্তু আমার আসবে, এর দায় কিন্তু আমার চাকরি চলে যাবে, মা তুমি একটু নিজেকে সামলাও। তো আমার হাজবেন্ড কখনোই সেটা মানতে রাজি না, বলে যে না ভাইয়া সমস্যা নাই, আমি আমার মাকে মিথ্যা বলি নাই, আমার মা জানে আমার ওয়াইফ আপনাদের অফিসে আসছে, সো আমার মা এটা বিশ্বাস করবে। ওই কোম্পানি কমান্ডার ভাই অনেক চেষ্টা করেও আমার হাজবেন্ডকে বোঝাইতে পারে নাই। সে রাত 9:30টার দিকে আমাকে নিয়ে অফিস থেকে বাসায় গেল। বাসায় যে আমি খাওয়া দাওয়া করি নাই, অফিস থেকে ওই কোম্পানি কমান্ডার কিছু স্ন্যাক্স তার বউকে দিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল, সেটাই আমার লাস্ট খাওয়া আমার হাজবেন্ডের সাথে বসে। বাসায় এসে আমরা রাতে হ্যাপি এন্ডিং করলাম, আমরা হ্যাপিলি আমরা হাজবেন্ড ওয়াইফ সব ঝামেলা ঝঞ্ঝাট সব মিটমাট করে আমরা ঘুমাইলাম। কারণ আমার একটা শুধু মাথায় ঘুরতো যে আমার হাজবেন্ড তো ঘুমাইতে পারবে না, আমি যদি ঝামেলা রাগারাগি নিয়ে শুয়ে পড়ি আমার হাজবেন্ড ঘুমাইতে পারবে না, সো দ্যাট আমি সব ঝামেলা মিটাইয়া তারপরে আমি ঘুমাইতে গেলাম আমার হাজবেন্ডের সাথে। পরের দিন সকালে আমার শাশুড়ি আবার সেম ক্যাচাল, সেম ঝগড়া, সেম ঝঞ্ঝাট। পরে আমার আর সহ্য হলো না, আমি আমার হাজবেন্ডকে বললাম এবারও যদি তুমি বিচার না করো আমার আর কিছু করার নাই। তো ওই যে বললাম যে আঘাত টাঘাত করছে ওই দিনের ঘটনা তো বললাম। তো লাস্টলি আমার হাজবেন্ড কথা বলছে তার মার সাথে, কথা বলে বাসা থেকে বেরোয় হয়ে গেছে, আর কথা হয় নাই ওই দিনকে। ওই সকালের পর থেকে আমার হাজবেন্ডকে ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায় না, একটা হিন্টসও দিয়ে যায় নাই যে আমি বুঝবো। ও আমাকে বলেও না যে তুমি ভালো থেকো, কোনো হিন্টস দিলে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে, আমাকে কিচ্ছু বলে দেয়, কিচ্ছু না, একটা ফোনও দেয় না। পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো, ফোন আসতে শুরু করলো 12:30 নাগাদ আমার ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে আপনি মেডিকেলে চলে আসেন। আমি বললাম কেন, কি হয়েছে, সমস্যা কি? এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে। আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ডের অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে, গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি, আর দেখা হয় না, দেখতে দেয় নাই। বেলা 2:30 অব্দি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই। তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে, ডাক্তার দেখা করতে দিবে না। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম, দেখলাম এক কোনায় একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা। আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা, আর রক্ত। আমি কিচ্ছু মানি নাই, সবাই আমার হাত ধরে, আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া, ওর নাকে মুখে রক্ত, ওর এত যে রক্ত, বান্ডিল টিস্যু ভিজে গেছে রক্তে, তাও তলিয়ে যাচ্ছে। পোস্টমর্টম করতে নিয়ে যাবে তার আগের পজিশনে আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মতো, দেখলাম আরে রক্ত, আমার 2 হাতে কত যে রক্ত ছিল, কত রক্ত। আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে, আমি জীবনে ভুলতে পারবো না, আমার সারা জীবনের আক্ষেপ থাকবে। আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন, আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি, আমার আক্ষেপ থেকে যাবে, আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। আমি কিভাবে বাঁচবো? ও নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা, ওর হাত পা শক্ত। ও যে কত সুন্দর ছিল, আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে দেখি নাই।
ও আর আসবে না, ও আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো, ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে আমাকে এই যে প্রেস মিডিয়া, এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে, আমাকে কথা বলতে হচ্ছে। আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল। ওর মায়ের দায়িত্ব সেই 2 ভাইয়ের উপর, ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল, আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপরে। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, ওর স্বর্ণ বেশি নাই। আমাদের বাসা তো সিলগালা করা আছে, টিম ঢুকুক বাসায়, টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক, দেখুক তারা কয়টা স্বর্ণ আছে। ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল, যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল। আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি। এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে, আপনার মতো যারা ফেস করে, আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। দেখুন উনি 2বার স্ট্রোক করেছে সুস্মিতার বাবা। এখানে ঘর এখনো শোকে স্তব্ধ। এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে, বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত। আমার স্বামী অনেক অভিমান, অনেক আফসোস নিয়ে মারা গেছে। ওর মায়ের প্রতি ওর একরাশ অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কি সে সুখী থাকবে, সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে। আমার স্বামীর এত আফসোস অভিমান নিয়ে, এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে।